একটা অজগায় উড়িষ্যা, সেখান থেকে এনে ওনাকে আজকে রাষ্ট্রপতিজি বানিয়েছেন। রাষ্ট্রপতি প্রোটোকল আছে। উনি যখন আসলেন শিলিগুড়িতে একটা যে প্রোটোকল অনুসারে, উনি তো জানিনি, মুখ্যমন্ত্রী তো জানিনি, কোন মন্ত্রী পর্যন্ত সেখানে যাননি। এত বড় অপমান, এবং সেই যে অপমান করেছেন সে একই কায়দায় আমাদের যখন এই খগেন মুর্মু যে আমাদের এমপি, ওনাকে মারার পরে শঙ্কর ঘোষ মহোদয় এমএলএ কে মারার পর ওনারা দেখলেন আমরা তো ব্যাকফুটে রয়েছি, তাহলে কি করা যাবে, জনজাতিরা আমাদের উপর ঘুষা করে থাকবেন। তো আমি দেখলাম কলকাতা এয়ারপোর্টে ওনাদের একজন স্পোক্স পার্সন, আমি নাম এখানে বলবো না, আরেকজন মহিলা উনিও আছেন, ঠিক করলেন যে যাও ত্রিপুরাতে গিয়ে সেখানে মাঠটার খেয়ে এসো, তাহলে মাঠটার যদি খাও তাহলে এত বড় জেহাদি আপনারা চিন্তা করুন, মার খেতে যান। এবং মার খেতে যাওয়ার জন্য ওনারা দমদম এয়ারপোর্টে কি বলছেন যে মনে হয় আগরতলাতে আমরা যাচ্ছি, ত্রিপুরাতে যাচ্ছি, হয়তো আমাদের ডেড বডিও আসতে পারে। আপনারা ভাবুন, ডেড বডিও আসতে পারে। আমি দেখেছি সেটা, দেখার পর যখন আগরতলা এয়ারপোর্টে আসলেন আপনারা শুনে, আপনারা জানি না আপনারা সেটা শুনেছেন কিনা, কোনো গাড়ি, কোনো অটো ড্রাইভার ওনাদেরকে গাড়ি দিতে রাজি না, এমন একটা অবস্থা হয়েছিল। আমি বিজেপি মহোদয় আমাকে ফোন করলেন যে এইরকম এরকম এমপিরা এসছেন ওয়েস্ট বেঙ্গলের, সাম হাদা মহোদয়া, উনি একজন ট্রাইবাল মিনিস্টার, ওনাকেও নিয়ে গেছেন। এখন ওনাকে যদি কোনো একটা মারা টারা যায় তাহলে ওই কাটাকাটি হয়ে যাবে। কি কাটাকাটি? যে আপনারাও আমাদের, আমরা যেরকম মেরেছি আপনাদের ত্রিপুরাতেও আমরা মার খেয়েছি, তাহলে কাটাকাটি। এই চিন্তা ভাবনায় কি অবস্থা, চিন্তার মানে তাদের ক্ষেত্রটা আপনারা চিন্তা করুন। আমি ডিজিপি সাহেবকে বললাম যে পুলিশের গাড়ি দিয়ে ওনারা কি চান, কি বলে অটো ঠিক করে দিতে। আর অটো যদি ঠিক হয়, তো রাস্তা দিয়ে যদি যায় তাহলে অটোর মধ্যে যদি কেউ বাস দিয়ে মারে বা ঢিলাঢালি করে তাহলে সেটাই এটা সারা ভারতবর্ষে সেটা প্রচার করবে। আমি বললাম একদম না, আপনারা পুরো এসকোর্ট দিয়ে আপনারা ওনাদের পার্টি অফিসে নিয়ে যান, ওনারা যেটা বলছেন এটা সাংবাদিক সম্মেলন করতে দিন। তো গেল সেখানে সাংবাদিকরা, সেখানে ওনারা এসেছিলেন, ওনারা তাদের প্রোগ্রাম সারার পর সাংবাদিক সম্মেলন করে আবার সেখান থেকে ওনারা 5 স্টার হোটেল একটা আছে সেখানে গিয়ে উঠে যান। বন্ধুগণ, এদের যে প্রোগ্রামটা ছিল, সেই প্রোগ্রামটা কি? প্রোগ্রামটা ছিল যে সেদিনই কিন্তু ওরা কলকাতায় মাঠটার খেয়ে ফিল্ডাম যদি দেয় তাহলে ওরাও সেদিনই কলকাতায় ব্যাক কাট করে সবসময়। তো কারোর একজন বার্থডে ছিল, তো কেক কাট করলেন, কাট ছাড়া তো কিছু না, কাট মানে মানুষ কাট। তো এরকম কাট কাটে তো কি করবে, কিছুই কাট হচ্ছে না। তো কারোর বার্থডে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে কেক কাটিং করলেন, যাই হচ্ছে কাট করে। পরের দিন তারপরেও কেউ মারছে না। আমি সবাইকে বললাম না, আমরা এই বিশ্বাস আমরা করি না, আমরা মাঠ ধরে বিশ্বাস করি না। পরের দিন আমি বললাম যে কোনো একটা জায়গা থেকে একটা গাড়ির ব্যবস্থা করুন, সেই গাড়ি নিয়ে এসছে এবং এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার ব্যবস্থা। আমি বলেছি পয়সাটা কিন্তু নিয়ে নেবেন, আগে তো পুলিশের গাড়ি দিয়ে দিয়েছে, পয়সাও নিয়ে নিয়েছে। বন্ধুগণ, এই হচ্ছে ওদের কর্মকাণ্ড। আমি আমার আরো 2-3টে প্রোগ্রাম আছে, বললে এখানে শেষ করা যাবে না। এতগুলো কথা ওনাদের এগেনস্টে যদি বলতে হয়, প্রচুর কথা আছে। কিছুদিন আগে আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি এখানে বলেছেন যে বিজেপি যে সংকল্পপত্র, যে রাজ্য সরকারে যারা কাজ করছেন তাদেরকে 45 দিনের বকেয়া দিয়ে উনি দেওয়ার ব্যবস্থা করবেন। 7ম পে কমিশন, যেটা আমরা ত্রিপুরাতে আমাদের 2018-তে আসার পর আবার 2023-এও আমরা সরকারে এসেছি, আপনারা সবাই জানেন। সেখানে আজকে 7ম পে কমিশন আমরা লাগু করেছি, আমাদের সংকল্পপত্র ছিল। আর এখানেও বলা হয়েছে যে 45 দিনের মধ্যে এই 7ম পে কমিশন বাস্তবায়ন করবে। মহিলাদের জন্য মাসে 3000, এবং যারা বেকার, যতক্ষণ ধরে চাকরি না হচ্ছে, আমার পূর্ববর্তী বক্তা অলরেডি বলেছে যে তাদেরকে 3000 টাকা করে ভাতা দেওয়া হবে। তৃণমূলের শাসনে এখন মানুষ অতিষ্ঠ, আমরা সবাই জানি, এবং একটা পরিবর্তনের প্রয়োজন, এবং এই পরিবর্তন আপনারাই করতে পারবেন। আপনারা যদি ইউনাইটেড থাকেন আর যদি সাহস নিয়ে সামনে আসেন, পরিবর্তন অবশ্যম্ভাবী। ভয়ের শাসন থেকে এই নির্বাচন, শুধু নির্বাচন না, এই ভয়ের শাসন থেকে মুক্ত করার অঙ্গীকার আমাদের নিতে হবে। আগামী 23 তারিখ এবং 29 তারিখ, এখানে 23 তারিখ হবে, এই 23 তারিখের যে 2 দফায় যে নির্বাচন হচ্ছে সেখানে আপনারা সকাল সকাল আপনারা যাবেন এবং পদ্ম চিহ্নে ভোট দেবেন। প্রার্থীকে আপনারা ভুলে যান,
যে ভোটটাই দেবেন সেই ভোট ডাইরেক্টলি চলে যাবে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির কাছে। বন্ধুগণ, এবারের ইলেকশন ভয় বনাম ভরসা, ভয় বনাম ভরসা এবারের ইলেকশন। এবং এই যে নৈরাজ্য, এই নৈরাজ্য থেকে যদি আমাদের বেরিয়ে আসতে হয় এবং মানুষ যে পরিবর্তন চাইছে তার জন্য মরিয়া মানুষ, এবং সেটা আমরা সবাই মিলে যদি আমরা কাজ করি তবে আমাদের যারা কৃষিজীবী বেকার যুবক মহিলাদের জন্য একটা নতুন দিশা দেখানো হবে। এবং ইস্তাহারে এই যে রাজনৈতিক হিংসা হচ্ছে তার জন্য সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে একটা কমিটি গঠন করা হবে এবং দ্রুত তদন্ত হবে। বন্ধুগণ, লিস্ট হয়ে গেছে, কাউকে ছাড়া হবে না, কাউকে ছাড়া হবে না, লিস্ট হয়েছে, আপনারা নিশ্চিত থাকুন, কাউকে ছাড়া হবে না। বন্ধুগণ, আমি এতটুকু বলতে পারি, এখন তো কিছুই নেই, খড়কুটো। আমি আজকে কথা বলছি না, ত্রিপুরাতে আমাদের অ্যালায়েন্স পার্টনার ওনারা ওনাদের মতো লড়াই করেছে, আমাদের ভারতীয় জনতা পার্টিও সেখানে লড়াই করেছে। শুনলাম সোশ্যাল মিডিয়াতে খড়কুটো যা এটা নিয়ে আমাদের অ্যালায়েন্স পার্টনার, সেখানে আমরা 28টার মধ্যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। সেখানে যে আঞ্চলিক পার্টি যারা আমাদের অ্যালায়েন্স পার্টনার তারা করেছে, আমরা সেখানে কোনোদিনই আমরা ক্ষমতায় ছিলাম না, সেখানেও আমরা এই যে 4টা সিট কিন্তু আমরা পেয়েছি। শুধু তাই নয়, এই জনজাতিদের ভোট আপনারা জানেন যে গত বছরের তুলনায় আমরা আরো বেশি 8 থেকে 8% উপরে আমরা সেখানে পেয়েছি। বন্ধুগণ, গত বছর আমরা 1 লাখ, ত্রিপুরা ছোট একটা রাজ্য, সেখানে আজকে সারা ভারতবর্ষের মধ্যে থার্ড স্মলেস্ট স্টেট, সেই জায়গার মধ্যে আজকে আমরা 1 লাখ যেখানে আমরা গত বছর পেয়েছিলাম, এবার আমরা সেখানে 2,08,000-এর উপর আমরা পেয়েছি। বন্ধুগণ, আমরা ত্রিপুরাতে আপনারা যাবেন, ডেভেলপমেন্ট কাকে বলে আপনারা দেখবেন, এবং একটা ট্রান্সপারেন্সির সরকার। আমাদের এখানে 10,323 কর্মচারীদের বামফ্রন্টের আমলে সেখানে দেওয়া হয়েছিল, তাদের চাকরি গেছে। এবং এখানেও কিন্তু আমরা জানি 22 থেকে 25,000-এর মতো তাদেরও চাকরি এখনো ঝুলন্ত অবস্থায় আছে, একই কায়দায়। এবং ডাবল ফোর ওনারা যে ব্যাটন সিপিএম থেকে নিয়েছেন, একই কায়দায়, বরং আরো যে কার্বন কপি না, ডাবল কার্বন কপি, একই কায়দায় খুন অন্ধকারের দিকে। আমাদের যারা যুবক যুবতীরা আছেন, আমাদের ছেলে মেয়েরা যারা